আলাইকুম, আমি মাসুদ ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের এপিসোডটি শুরু করবার আগে আমি আমার লিসেনারদের কাছে কিছু কথা বলতে চাই, কারণ আমার উপর তাদের কিছুটা হয়তো দাবি আছে যে আমার ঘটনা তারা পছন্দ করেন, তারা আমার ঘটনার জন্য অপেক্ষা করেন, কিন্তু আমি সময় মতো ঘটনা দিতে পারছি না। শুধুমাত্র তাদের জন্যই আমার আজকের কিছু কথা। সেটা হচ্ছে, গত শুক্রবার আমি আপনাদেরকে এপিসোড দিতে পারিনি, তার পেছনে কারণ হচ্ছে আমার মেছো খালা ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা যারা আমাকে শোনেন তারা অবশ্যই আমার খালার জন্য দোয়া করবেন। কিছু পারিবারিক সমস্যার কারণে বা দেখা গেছে পারিপার্শ্বিক অবস্থার কারণে বা ঘটনার অভাবে অনেক সময় আমি এপিসোড দিতে পারছি না। আর আরেকটা বিষয় আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে আমি জাস্ট ইউটিউবে ঘটনা আপনাদের শোনাই, যে ঘটনা আমার ভালো লাগে এবং আমার ইচ্ছা করে আপনাদেরকে শোনাতে, ঠিক সেই ঘটনাগুলো। আসলে ইউটিউব আমার উপার্জনের কোনো মাধ্যম না। তাই আহ, অনেকেই হয়তো বা বলতে পারেন যে আপনি তো আসলে সিরিয়াস না। আসলে আমার টার্গেট হচ্ছে আমি মাসের ভেতর 4টা এপিসোড দেওয়ার চেষ্টা করব, মিনিমাম 2টা। কারণ আসলে একাই আমার সবকিছু করা লাগে। আমি বর্তমানে একাই সবকিছু দেখছি, এডিটিং থেকে শুরু করে তাই ঘটনা হয়তো আমি মাঝে মধ্যে সবকিছু হযবরল করে ফেলছি। গুছিয়ে ওঠাটা একটু সময় সাপেক্ষ এবং সময়টা আমার অনেক লাগতেছে, এটাই হচ্ছে কনসার্নের বিষয়। যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে আমি আহ, দিতে পারি ঘটনা আপনাদের মাঝে, ঘটনা শেয়ার করতে পারি। কারণ যেই আহ, সপ্তাহে আমি আপনাদের ঘটনা শোনাই না বা ঘটনা আপনাদের দিতে পারি না, সেই সপ্তাহটা আমার জন্য খুব খারাপ কাটে। যাই হোক, আসলে অনেক কথাই বললাম। আমরা এখন সরাসরি ঘটনায় চলে যাই। আজকের এই ঘটনার উৎস যিনি, আহ, তিনি আমার খুব কাছেরই একজন আত্মীয়। আপনাদের আগেই বলেছি যে আমার খালা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তার এই মৃত্যু অনুষ্ঠান, আসলে মৃত্যু অনুষ্ঠানে আমি বলবো, কারণ আমার কাছে মনে হয় মানুষের জন্ম এবং মৃত্যু, বিয়ে, এই তিনটা সময় আসলে উৎসবের মতো হয়। জানি না কেন, অন্তত মৃত্যুর বিষয়টা এরকম কেন হবে সেটা একটা আসলে আহ প্রশ্নের বিষয়। যাই হোক, আমরা সেখানে যাচ্ছি না। আমরা এরকমই একটা জমায়েতে আমার সাথে আমার খুব কাছের একজন আত্মীয়, তার দেখা হয় প্রায় 4 থেকে 5 বছর পর। তার সাথে আমার সেরকম ফোনেও কথা হয় না বা মেসেঞ্জারও তার সাথে আমার সেরকম যোগাযোগ নেই, কিন্তু আমরা খুব ক্লোজ বলতে গেলে, যে মোটামুটি আমরা দুইজন দুইজনের কাছে কমফোর্টেবল। তো এবার যখন তার সাথে আমার দেখা হয়, তো সে আমার এই ভূতের ঘটনা বা ভৌতিক ঘটনা যেগুলো আমি বলি বা এই চ্যানেল সম্পর্কে, সে আমার কাছে জিজ্ঞেস করে এবং সে বলে যে সেও শোনে আমার ঘটনা। তো এভাবে কথা বলতে বলতে সে আমাকে বলে যে তার পরিচিত একজন আছে, যিনি আসলে এই ধরনের সমস্যায় জর্জরিত বা আহ, লোকে বলে তার সাথে জিন আছে। এবং এই যার কথা সে বলছে আর কি, সে একটা মেয়ে। এবং সে আমাকে বিভিন্নভাবে সেই মেয়েটার পরিচয় দেওয়ার চেষ্টা করলো যাতে আমি তাকে যাতে চিনতে পারি, কিন্তু আসলে আমি তাকে চিনতে পারি নাই তখন। তখন সে বলে যে আহ, ইনি আসলে আমাদের খুবই কাছে থাকেন। বলতে গেলে আমরা যেখানে ছিলাম তখন, সেখান থেকে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি বাইক দিয়ে আমরা রওনা দিই। তো আমারও খুব কিউরিসিটি ছিল এই বিষয় সম্পর্কে, কারণ আমি প্রচুর ঘটনা আপনাদেরকে শুনিয়েছি, প্রচুর ঘটনা আপনাদেরকে আমি বলি, কিন্তু এই ঘটনার যে আসলে মেইন ক্যারেক্টার যারা, যদি আমি মহিবুল্লাহ হুজুরের কথাই বলি, তাকে আমি কোনো সময় দেখিনি। আমি শুধু তার ঘটনা শুনি আপনাদের মতো, আমার কাছে ঘটনা আসে, আমি শুধু বলি, আপনারা শোনেন, পার্থক্য শুধু এটাই। তা না হলে মহিবুল্লাহ হুজুর আপনাদের কাছে যেরকমের, আমার কাছেও ঠিক সেরকমের। আপনাদেরও যেমন অনেক প্রশ্ন আছে তার কাছে, আমারও আছে তার কাছে অনেক প্রশ্ন। কিন্তু আসলে আহ, এই লেভেলের মানুষদের আসলে আমরা চাইলেই সাধারণ মানুষ হিসেবে ট্রিট করতে পারি না। তাই আমার একটা কিউরিসিটি সবসময় ছিল এই বিষয়ে। তাই যখন শুনলাম যে আহ, যেই মেয়ের কথা সে বলছে, তার বয়স হবে 24 কি 25-এর মতো বর্তমানে, এবং তিনি আমাদের আত্মীয়ের ভেতরে পড়েন, দুঃসম্পর্কের আত্মীয়।
তো আমি আমার সেই আত্মীয়র সাথে সেই মেয়ের বাসায় যাই। তো আমি যখন সেখানে যাই, যাওয়ার পর তারা আমাকে আসলে খুব ভালোভাবেই অভ্যর্থনা করে। অনেকদিন পর তারা আমাকে দেখেছে, বা আমার মনে নেই কোনো সময় তাদের আমি দেখেছি কিনা। যাই হোক, কুশলাদি জিজ্ঞেস করবার পর আমি আসলে যার উদ্দেশ্যে এখানে এসেছি সেটা আমার সে আত্মীয় তাদেরকে বলে। এবং আমার কাছে একটু অড লাগছিল, বাট আমার সে আত্মীয় আমাকে ভরসা দেয় যে তারা খুবই ফ্রি মাইন্ডের এবং এই সব বিষয় নিয়ে তাদের ভেতর কোনো লুকাছাপা ব্যাপারগুলো নেই। তাই এরকম ভয় করার কোনো দরকার নেই। এবং আমি সেখানে গিয়েও ঠিক একই ব্যাপারটাই দেখলাম। যখন আমার সেই আত্মীয় তাদেরকে এটা বলল যে শাওন ভৌতিক ঘটনা বলে, তার ওর একটা চ্যানেল আছে। তো মিলির কথা শুই না, শাওন আসছে, অর্থাৎ আমরা যার সাথে দেখা করতে এসেছি তার নাম হচ্ছে মিলি। সম্পর্কে সে আমার বোন। তো এই কথা শোনার পর মিলির মা তিনি বলেন যে কোনো সমস্যা নেই, তুমি যা শুনতে চাও শোনো ওর কাছে, এবং ও খুব সুন্দর করে তোমাকে বলবে, কারণ ওই ঘটনা প্রায় অনেককেই বলছে। কারণ প্রথম দিকে আমরা কেউ আসলে বিশ্বাস করতাম না, তখন সে সবাইকে জোর করে বিশ্বাস করাবার জন্য তার এই ঘটনাগুলো সবাইকে বলছে, তাই সবাই জানে। এবং সেই কথাগুলো বলতে আমার মনে হয় যে সে আনন্দই পায়। তো আমি তো মনে করলাম যে যাক, আলহামদুলিল্লাহ, যেহেতু যার কাছ থেকে শুনতে যাচ্ছে সে খুব আহ, ইচ্ছা করেই আসলে নিজের ইচ্ছাতেই যেহেতু ঘটনা বলবে, তো এটা আমার জন্য ভালো। তো আহ, আন্টি পরে ভিতরে গিয়ে মিলিকে পাঠিয়ে দেয়। তো মিলিকে যখন আমি দেখি, হয়তো মিলিকে আমি খুব ছোটবেলায় দেখেছিলাম, আমার খেয়াল নেই, কিন্তু এখন আমি যখন তাকে দেখলাম তাকে আমার সাধারণই একজন আহ, বাঙালি মেয়ের মতোই লাগলো। তার ভেতর আমি কোনো ধরনের অস্বাভাবিকতা দেখিনি, তাকে আমার একেবারেই নর্মাল মনে হয়েছে। তো আমি একটু সংকোচ বোধ করছিলাম, তো মিলি সে নিজে থেকেই বলা শুরু করে যে ভাইয়া, আসলে আমার সাথে যে ঘটনাগুলো ঘটে বা ঘটেছে সেগুলো আসলে অস্বাভাবিক কিছু না, কারণ আমরা কোরআন শরীফেই এসব ঘটনার ব্যাখ্যা পাই। তাই এসব বিষয় নিয়ে আসলে আহ কোনো ধরনের সংকোচ ফিল করা ঠিক না। তাই আপনার যদি ভালো লাগে আমার ঘটনা, আমি আপনাকে ঘটনা শোনাতে চাই। তো আমি ওর আসলে সেই ব্যাপারে আগ্রহী ছিলাম, তাই আমি তাকে বলতে দিলাম। আমি তার ঘটনা শুনলাম। এখন তার কাছ থেকে আমি যে ঘটনাটা শুনলাম, সেই ঘটনাটা হজম করতে আমার একটু আহ সময় লেগেছে। কেন সময় লেগেছে সেটা আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। আমি এখন সরাসরি ঘটনায় চলে যাব। ঘটনা শুরু করবার আগে মিলির ফ্যামিলির একটা বর্ণনা আপনাদের আমি দিতে চাই, অর্থাৎ তার ফ্যামিলিতে কে কে আছে। মিলিরা 4 বোন, তাদের কোনো ভাই নেই। তার বাবা মা এবং 4 বোন নিয়েই সংসার। এখন যখন আমি মিলির সাথে কথা বলছি, বা যখন তার সাথে আমার দেখা হলো, তখন মিলির বড় বোনের বিয়ে হয়ে গেছে। মিলি তার বোনদের মধ্যে তৃতীয়। তার মেঝো যে বোন, তার বিয়ে হয়নি। এরপর মিলি, এরপর তার আরেকটা ছোট বোন আছে, সে হয়তো এসএসসি পরীক্ষা দিবে। মিলি বলে যে তার সাথে এই ঘটনা তার জন্মের কিছুদিন পর থেকেই শুরু হয়। সেটা তখন সে বুঝতো না, সে বড় হওয়ার পর সবার কাছ থেকে শুনেছে। কিন্তু খুব ছোটবেলা থেকেই কিছু অস্বাভাবিক ব্যাপার মিলির সাথে ঘটতো। সে যখন বুঝতো না, তখন তার কাছে মনে হতো যে এই ঘটনাগুলো হয়তো সবার কাছেই একই রকম। অর্থাৎ সে যা দেখছে, সে যা শুনছে, সেগুলো তার পাশে থাকা সবাই শুনছে। ব্যাপারটা এতই নর্মাল ছিল তার কাছে। কিন্তু পরবর্তীতে তার যখন জ্ঞান বুদ্ধি হয়, এবং তখন সে আসলে বুঝতে পারে যে সে যা দেখছে বা যা শুনছে সেগুলো নর্মাল না, সেটা অস্বাভাবিক। কারণ একমাত্র সেই শুনছে, সেই দেখছে, আর কেউ তাকে বিশ্বাস করছে না। সবাই ভাবছে যে মিলি বানিয়ে বানিয়ে কথা বলে। ব্যাপারটা মিলির জন্য খুবই কষ্টদায়ক ছিল, এবং এক পর্যায়ে সে এই বিষয় নিয়ে কথা বলাই বন্ধ করে দেয়। মিলি যখন খুব ছোট, তখন তার সাথে প্রথম যে ঘটনাটা ঘটে, আমরা সেই ঘটনাটা শুনি। মিলির বয়স তখন 4 বছর।
মিলির মা একদিন মিলিকে কোলে করে ঠিক বাড়ির সামনে যে বারান্দাটা, সে বারান্দায় গিয়ে বসলেন। তখন সন্ধ্যা হওয়ার হয়তো আর কিছুক্ষণ বাকি আছে। তো আন্টি যখন মিলিকে কোলে নিয়ে সেই জায়গায় বসলেন, বসার পর হঠাৎ করে আন্টি লক্ষ্য করলেন মিলি তার ঘাড়টা বাঁকা করে একটা দিকে তাকিয়ে আছে। প্রথম প্রথম তিনি ব্যাপারটা লক্ষ্য করলেন, এবং তিনি লক্ষ্য করতে গিয়ে দেখলেন যে মিলি ঠিক একই ধ্যানে সেই দিকে তাকিয়ে আছে। তিনি মিলির মাথাটা ঘুরিয়ে সোজা করতে চান, কিন্তু তিনি পারলেন না। মিলি খুব জোরেই তার মাথাটা সেদিকে ঘুরিয়ে রেখেছে। মিলির মা অনেক কষ্টে তার মেয়ের মাথা সোজা করার চেষ্টা করছিলেন, কিন্তু মিলির মা দেখলেন যে তার মেয়ের মাথা ঠিক যেভাবে ঘুরে আছে সেদিকেই ফিরে আছে। সেটা আর তিনি সোজা করতে পারছেন না, এবং মিলির শরীর হঠাৎ করেই নীল হয়ে যাচ্ছে। তার মেয়ের দুটো চোখ বড় বড় হয়ে গেছে। সে আতঙ্কিত হয়ে পড়ে, এবং ঠিক তখনই তিনি আয়াতুল কুরসি পড়ে ফু দেন, বিভিন্ন সূরা পড়ে ফু দেন। এরপর হঠাৎ করেই মিলি চিৎকার করে কান্না করা শুরু করে। সেদিন রাতে মিলির প্রচন্ড জ্বর ওঠে, এবং সেই জ্বর এতই ভয়াবহ ছিল যে তাকে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যেতে হয়। এই ঘটনার পরে মিলির মা মিলিকে এক হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন। সেই হুজুর তাকে ঝাড়ফুঁক করে একটা তাবিজ তার গলায় বেঁধে দিয়েছিল। এরপর থেকে বেশ কয়েক মাস আর কোনো ঘটনা তাদের সাথে ঘটে। এর পরের ঘটনাটা ঘটে মিলির বয়স যখন 7 মাস। তখন হঠাৎ করেই মিলির বাবা বা মিলির অন্যান্য বোনেরা দেখলো যে তাদের বাসায় প্রায় এক পাগল মহিলা এসে বসেন, এবং তার মা সেই পাগল মহিলাকে খুব খাতির করে খেতে দেন। এবং সে সময় তাদের আশেপাশে কাউকে তিনি রাখেন না, এবং তারা দূর থেকে যেটা দেখেছে সেটা হচ্ছে তার মাকে সেই মহিলা কিছু বলেন, তার মা চুপচাপ শুধু শোনেন। এরপর যখন তার মাকে তারা জিজ্ঞেস করতো, তখন আসলে তিনি এই বিষয়ে কোনো উত্তর দিতেন না। তার কথা ছিল যে ভিক্ষুক মানুষ, কোথাও খেতে পায় না, সে এখানে আসলে তার সেজন্য সে তাকে খাওয়ায়। সে মহিলার বর্ণনা যদি আপনাদের আমি দেই, সে মহিলা দেখতে কালো, শুকনা একটা মহিলা। তার পরনে একটা লাল রঙের শাড়ি, তার হাতে অনেকগুলো রাবারের ব্যান্ড এবং অনেক তাবিজ ঝুলানো থাকে। এবং আমরা মাথায় যে চুলের জটা সম্পর্কে যেটা জানি, বা জটা বলে যেটাকে জানি, সেই জটা এবং খুব বড় জটা। মোটামুটি সে মহিলার হাঁটু থেকে সেই জটটা শুরু হয়েছে এবং মাথা পর্যন্ত। খুবই ভয়ঙ্কর দেখতে। কিন্তু কোন একটা অজানা কারণে এই মিলির মা সে মহিলাকে পছন্দ করতেন, তাদের কাছে যেটা মনে হতো। তাকে বারবার মানা করা হয়, কিন্তু সে এক পর্যায়ে তাদের চাপে, কারণ মেয়েরা বলতে থাকে যে সেই মহিলাকে দেখলে তাদের ভয় লাগে, বা সেই মহিলা যাতে না আসে। এবং আশ্চর্যের বিষয় যেটা, সে মহিলা আসলে মিলি, সে যার বয়স তখন 7 মাস, সে কান্না শুরু করে দিত। তার মা মিলির দিকে না গিয়ে সে মহিলার কথাই শুনতো এবং মিলিকে শান্ত করতো তার বোনেরা। এই ঘটনা বেশ কিছুদিন চলে। এরপর একদিন সন্ধেবেলা, অর্থাৎ মাগরিবের আজানের পর, হঠাৎ করেই মিলির মা চিৎকার করতে থাকেন, মিলি নাই, অর্থাৎ মিলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সবার ভেতরেই একটা আতঙ্কের শীতল স্রোত তাদের মেরুদণ্ড দিয়ে বয়ে যায়। কারণ কি বলছে, কি মেয়ে একটু আগে এখানে ছিল, এখন বলতেছে পাওয়া যাচ্ছে না। আশেপাশে কোথাও মিলিকে খুঁজে পাওয়া গেল না। তখন হঠাৎ করে মিলির মা বলে ওঠে যে আমার মেয়েটাকে নিয়ে গেছে, ওই পাগলি নিয়ে গেছে, ওই পাগলি নিয়ে গেছে, এই কথা বলতে থাকে। ঠিক সেই মুহূর্তে মিলির বড় বোন এবং মিলির বাবা দৌড়ে গিয়ে পাশের খুব মানে মসজিদের যে ইমাম, তাকে নিয়ে আসেন, এবং সেই ইমাম আসার পর পুরো পরিস্থিতি শোনেন। শোনার পর তিনি তার নিজের মতো করে কিছু রিচুয়াল করেন, কিছু ঘটনা বা কিছু সূরা পড়েন, এবং আরো কিছু তদবির করেন। এবং এরপর হঠাৎ করেই মিলির কান্নার শব্দ শোনা যায় ঠিক বাড়ির বারান্দায়। তারা যখন দৌড়ে সেখানে যায়, সেখানে গিয়ে সে দেখে যে মিলিকে খুব সুন্দর করেই একটা কাঁথার উপর শুয়ে, মাথার নিচে বালিশ দেওয়া, যেটা ওরই, সেভাবেই এক পাশে শুয়ে রাখা। তো তাদের বুঝতে বাকি রয় না যে আসলে এই মেয়েটা অশরীরী কেউ
এখান থেকে নিয়ে গিয়েছিল এবং এখন ফিরিয়ে দিয়ে গেছে। কারণ পারতপক্ষে কোনো মানুষের পক্ষে এই বাসায় ঢুকে সেই মেয়েটাকে নিয়ে যাওয়া সম্ভব না। তার কারণ হচ্ছে মেয়েটার আশেপাশে তার 2 বোন, তার মা সবসময় থাকে এবং এটা খুবই স্বাভাবিক যে ঠিক সেই সময় যদি সে বাচ্চার কাছে কেউ আসতো, তারা তাকে দেখতে পেত। তাই তারা ধরে নেয় যে ব্যাপারটা পুরাটাই অস্বাভাবিক এবং হুজুর তাদের বলেন যে হ্যাঁ, এখানে একটা খারাপ কিছুর আহ, নজর আপনার মেয়ের উপর পড়েছে। আপনারা খুব ভালো কোনো হুজুর দেখান যিনি এই নজর কাটাতে পারেন। আমার পক্ষে আসলে এতটুকু করা সম্ভব না, আমার এলেম এতটুকু নাই। তো এরপরে মিলির বাবা মা আসলে একজন ভালো এলেমওয়ালা হুজুর খুঁজছিলেন, যিনি তার মেয়েকে এই কুদৃষ্টি থেকে রক্ষা করবেন। এরপর তারা একজন হুজুরকে খুঁজে পান। সেটা ঢাকার বাড্ডাতে থাকতেন সেই হুজুর। সেই হুজুর এসে আহ তার ঘরটা বন্ধ করে দিয়ে যান। এরপর আহ মিলির উপর কিছু সূরা পড়ে ফু দিয়ে যান, কিছু পানি পড়া খেতে দেন। এরপর একটা কাজ তিনি করেন, সেটা হচ্ছে একটা কাগজে তিনি কিছু সূরা লিখে দেন বা কিছু আরবি শব্দ লিখে দেন, সেটা লাল কালি দিয়ে, এবং সেই কাগজটা পানিতে চুবিয়ে সেই পানি মিলি খাওয়ানো হতো। এভাবে এক পর্যায়ে সে হুজুর যেটা বলেন যে সে খারাপ কুদৃষ্টিটা কেটে গেছে এবং তারাও দেখেন যে এখন আর আসলে কোনো ধরনের অস্বাভাবিকতা তারা দেখেন না মিলির সাথে। ধীরে ধীরে মিলি হামাগুড়ি দিতে শিখলো। হামাগুড়ি দেওয়া অবস্থায় সে প্রায় ঘরের এক কোণায় চলে যেত এবং কাকে জানি দেখে সে হাসতো খুব। তার মুখের এক্সপ্রেশন বা তার চোখের দিকে তাকালে বোঝা যায় যে সে কাউকে দেখছে এবং যাকে দেখছে সে তার সাথে খেলছে এবং তাকে মিলি খুবই পছন্দ করে। তো প্রথম প্রথম মিলির বাবা মা আসলে এই বিষয়টাতে সেরকম আহ মাথা ঘামাননি, কারণ তার আগের 2 যে মেয়ে ছিল তারাও এরকম বিভিন্ন সময় কাল্পনিক বন্ধু বা কাল্পনিক কিছু খেলা চিন্তা করে হাসাহাসি করতো বা খেলতো। কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা খুবই অস্বাভাবিক হিসেবে দেখা যায় মিলির মার কাছে। কারণ তিনি দেখেন মিলি এখন হামাগুড়ি দিতে দিতে হাঁটতে শিখেছে এবং সে প্রায় ঘরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে কারো সাথে কথা বলার চেষ্টা করে আধো বলে, এবং আহ, তার সাথে খেলে, তার সাথে রাগ করে। অনেকটা একটা মানুষ যাকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু মিলি দেখতে পাচ্ছে। ব্যাপারটার মধ্যে একটা ভীতিকর ব্যাপার আছে। এরপর মিলির মা আবার সেই হুজুরের কাছে যান। সেই হুজুরের কাছে যাওয়ার পর সেই হুজুর আবার আসেন এবং বলেন যে না, এটা আর কোনো সমস্যা নেই, এটা ও জাস্ট নিজের মতো করে খেলে। ধীরে ধীরে মিলি যখন আরো বড় হয় এবং যখন সে কিছু কথা বলতে পারে, ঠিক সে সময় বাড়ির সবাই শুনতে পেল মিলি একজনকে নাম ধরে ডাকে এবং তাকে সে ডাকে দিদি বলে, এবং দিদি বলে ডাকে এবং তার সাথে সে কথা বলার চেষ্টা করে, তার সাথে সে আগের খেলাগুলো খেলে। এই ব্যাপারগুলো যখন ঘটা শুরু করে তখন বাসার সবাই খুব আতঙ্কিত হয়ে যায়, কারণ তার আগে কিছু ঘটনা তাদের সাথে ঘটেছে এবং ওর জন্মের পর থেকেই এইসব ঘটনা একটার পর একটা ঘটে চলেছে এবং এখন সে এমন একজনকে দেখছে যেটা সে বেশ বেশ কিছু সময় ধরেই দেখছে এবং এখন তাকে সে নাম ধরে ডাকছে। ফ্যামিলির সবার কাছে মনে হতো যে দিদি বলে আসলে কেউ আছে সেখানে, যাদেরকে একমাত্র মিলি দেখতে পাচ্ছে। তারা আসলে এই বিষয় নিয়ে খুবই হতাশ হয়ে যায় এবং তারা আসলে তাদের এই মেয়েকে এইসব সমস্যা থেকে উদ্ধারের জন্য অনেক হুজুর কবিরাজ ধরে। সেই হুজুরও ছিল, কিন্তু সেই হুজুর তাকে বলেছিল যে কোনো সমস্যা নেই। এরপর বিভিন্ন তদবির টদবির করবার পর আসলে কার তদবিরে কাজ হয়েছে তারা জানেন না, কিন্তু কিছুদিন পর দেখা যায় যে মিলি আর এইভাবে কারোর সাথে কথা বলে না। নর্মাল একটা মেয়ে যেভাবে বা একটা বাচ্চা যেভাবে খেলে, সব কাজ করে, ঠিক সেভাবেই মিলি তার জীবনযাপন করছে। মিলির বাবা মা, তার বোনেরা হাঁপ ছেড়ে বাঁচে যে যাক শেষ পর্যন্ত মিলি স্বাভাবিক হয়েছে। এটা আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে মিলি যখন কিছু বুঝতো না, যখন তার সেরকম জ্ঞান বুদ্ধি হয়নি, তখন তার আশেপাশের লোকজন মিলিকে যেসব কাজ করতে দেখেছে সেটা। এখন আমরা মিলির কাছ থেকে শুনবো আসলে মিলি কি দেখতো। মিলির কথা অনুযায়ী সে ছোটবেলা থেকেই একজন লোককে দেখতো। তা সে লোকটা খুবই বুড়ো লোক, খুব লম্বা ফর্সা, খুব সুন্দর চেহারা, সাদা দাড়ি, মাথায় পাগড়ি, এবং সে
সেই লোকটাকে সে দিদি বলে ডাকতো, এবং সেই লোকটা তাকে অনেক আহ তার সাথে অনেক খেলতো, তাকে অনেক হাসির কথা শোনাতো, তার সাথে মজা করতো, এবং তারও তাকে খুব ভালো লাগতো। প্রথম প্রথম মিলির মনে হতো যে এই দিদিকে হয়তো সবাই দেখে। এক পর্যায়ে সে যখন বুঝতে পারে যে দিদিকে একমাত্র সেই দেখছে, আর কেউ দেখতে পারছে না, তখন তার কাছে একটু ধাক্কার মতো লেগেছিল। কিন্তু এরপর থেকেই আসলে দিদিকে সে আর কোনো সময় দেখেনি। পরবর্তীতে তার কাছে মনে হয় যে সেটা হয়তো তার ছোটবেলার নিজের কোনো কল্পনা ছিল। কিন্তু সেটা যে কল্পনা ছিল না, সেটা মিলি খুব ভালো করেই জানতো। কারণ এরপর তার সাথে যা ঘটেছে, অর্থাৎ সে যখন ধীরে ধীরে বড় হয়েছে এবং বড় হওয়ার পর তার সাথে যেসব ঘটনা ঘটেছে, সেগুলো দিয়েই সে বুঝতে পারে যে ছোটবেলায় তার সাথে যা ঘটেছিল বা সে যাকে দেখতো সে আসলেই আছে। মিলি তার এই দিদিকে এরপর প্রায় স্বপ্নে দেখতো। সে স্বপ্নে যখন তার দিদিকে দেখতো, সে দেখতো এক অপরূপ সুন্দর এক বৃদ্ধ, যার হাসি আরো সুন্দর। সে একটা হাসি মাখা মুখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মিলি যখনই এই স্বপ্ন দেখতো, অর্থাৎ যেদিন এই স্বপ্ন দেখতো, সেদিন তার খুব ভালো কাটতো, এটা তার ধারণা ছিল। ধীরে ধীরে মিলি এই স্বপ্নটা আর দেখে না। একদিন সে আসলে খুব অবাক হয়ে লক্ষ্য করে যে সে বেশ কিছুদিন হয়ে গেল তার সেই দিদিকে দেখে না। ধীরে ধীরে মিলিও তার এই দিদির কথা ভুলে যায়। মিলির বয়স যখন ৮ বছর, তখন মিলির ছোট বোনটা হয়। ঠিক সে সময় মিলিরা ছিল মিলিরদের নানা বাড়িতে। তাদের নানা বাড়ি বাংলাদেশের কোন একটি গ্রামে, আমরা সে গ্রামের নামটি উল্লেখ করলাম না। একদিন রাতের বেলা মিলির সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। মিলির স্পষ্ট মনে আছে এখনো। তখন রাতের বেলা আসলে গ্রামে এমনিও খুব দ্রুতই হয়তো রাত নেমে আসে আর চারপাশ অন্ধকার হয়ে যায়। তো মিলিরা যখন ঘুমাচ্ছিল, অর্থাৎ যখন ঘুমাবার প্রস্তুতি নিচ্ছিল, তখন সেই বেডে ছিল মিলির বড় দুই বোন, মিলি এবং মিলির এক খালা। তারা শুয়ে পড়ে নিজেদের মধ্যে গল্প করতে করতে। এক পর্যায়ে মিলি লক্ষ্য করে তার পাশে শুয়ে থাকা তিনজন, অর্থাৎ তার দুই বোন এবং খালা, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু তার ঘুম আসছে না। সে বিছানায় এপাশ ওপাশ করতে থাকে এবং বিভিন্ন শব্দ শুনতে থাকে। প্রথম দিকে সে যে শব্দগুলো শুনছিল সেগুলো সে বুঝতে পারছিল, তার কাছে পরিচিত শব্দই মনে হচ্ছিল। কিন্তু এরপর সে আরো কিছু শব্দ শোনা শুরু করে, যেগুলো শোনার পর তার একটু একটু ভয় লাগা শুরু করে। তার কাছে মনে হতে থাকে যে ঠিক তাদের রুমের পাশে, অর্থাৎ তাদের রুমটাই ছিল আহ বসার ঘর বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ সেই রুমের যে দরজা, সেই দরজা দিয়েই সেই বাড়ি থেকে বের হওয়া যায়। তো তার কাছে মনে হতে থাকে ঠিক তাদের বাড়ির দেয়াল ঘেঁষে কেউ হাঁটছে। সে পায়ে চলার শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পর সে শুনতে পায় সেই লোকটা কাশি দিল, কিছুক্ষণ কাশলো, এবং কেমন জানি একটা গুনগুন গুনগুন একটা গান গাচ্ছে। মিলি প্রচন্ড ভয় পেয়ে যায়। মিলি লক্ষ্য করতে থাকে, অর্থাৎ শোনার চেষ্টা করতে থাকে শব্দটা কি কি করে। এক পর্যায়ে মিলি শুনতে পায় সেই শব্দটা ধীরে ধীরে এসে তার যে দরজা, অর্থাৎ তাদের যে মেইন গেট, সেই মেইন গেটের সামনে এসে তার কাছে মনে হলো সেই সব লোকটা বা যে ওই পাশে আছে সে এসে দাঁড়িয়ে গেছে। মিলির হঠাৎ কি মনে হলো মিলি জানে না। মিলি এখনো আজ পর্যন্ত আসলে সেই ব্যাখ্যা দিতে পারে না। মিলির হঠাৎ মনে হলো সে বিছানা থেকে নেমে সেই দরজার সামনে যাবে এবং দরজার ফুটো দিয়ে দেখার চেষ্টা করবে বাইরে কে। মিলি খুব ধীরে ধীরে সেই অন্ধকারের মধ্যে মশারি সুন্দর করে উঠিয়ে ধীরে ধীরে বের হয়ে গেল। ধীরে ধীরে পা টিপে টিপে সে যখন মেন যে দরজা, সেই দরজার সামনে দাঁড়ালো এবং সে প্রথমে কান দিয়ে শোনার চেষ্টা করলো যে কিছু শুনতে পায় কিনা। সে তার কানটা যখনই দরজার সাথে লাগালো, হঠাৎ করেই একটা দরজায় খুব জোরে লাথি পড়লো। ধুম ধুম, পরপর দুইটা লাথি পড়লো। মিলি ভয়ে একটা চিৎকার দিয়ে পেছনে সরে যায় এবং তার সে চিৎকারে তার খালা, তার দুই বোন ঘুম থেকে উঠে যায়। তাকে যখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, সে এখানে কেন,
প্রথম দিকে সে আসলে ভয়ে কাঁপছিল। তাকে ধাতস্থ করা হয়, বোঝা যায় যে সে কিছু একটা দেখে ভয় পেয়েছে। ধীরে যখন সে শান্ত হয় তখন তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। পরদিন সকালবেলা তার কাছ থেকে জিজ্ঞেস করা হয় আসলে সে গতকাল রাতে কি দেখেছিল বা সে কি কারণে ভয় পেয়েছে। তখন মিলি তাদেরকে বলে যে সে এরকম একটা লোকের কাশির আওয়াজ শুনেছিল এবং সে যখন বুঝতে পারে সেই লোকটা দরজার সামনে দাঁড়িয়ে আছে, সে গিয়ে দেখার চেষ্টা করছিল। তার আগে সে কানে কান লাগিয়ে শোনার চেষ্টা করছিল যে লোকটা কোনো শব্দ করে কিনা। ঠিক সেই মুহূর্তে সেই লোকটা ধুম ধুম করে দুটো লাথি দেয় দরজায়। ঠিক সেই মুহূর্তে মিলির খালা যেটা বলে যে সেও নাকি লাথির শব্দ শুনেছে, অর্থাৎ কেউ একজন দরজায় লাথি দিয়েছে, সে এমন একটা শব্দ শুনতে পেয়েছে। কিন্তু সে সময় আসলে ঘুম থেকে ওঠার পর মিলির এই অবস্থা দেখে তৎক্ষণাৎ তার এই ব্যাপারটা মনে ছিল না। তো মিলির মা বুঝে ফেলেন যে তার এই মেয়ের সাথে তো খুব ছোটবেলা থেকেই সমস্যা আছে, এখনো তার সাথে কোনো সমস্যা হয় কিনা। তাই বেশ কয়েকদিন তিনি তার এই মেয়েকে খুব সাবধানে সাবধানে রাখতেন এবং রাতে ঘুমাবার সময় মিলিকে তার সাথে নিয়েই ঘুমাতেন। এরপর সেই নানা বাড়িরই আরেকটা ঘটনা। মিলিরা প্রায় ১.৫ মাস যাবৎ নানা বাড়িতে আছে। তার সাথে আহ, ওই যে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার পরে বেশ কিছুদিন যাবৎ আর কোনো ঘটনাই ঘটছে না এবং মিলির মন থেকেও সে ভয়টা কমে গেছে। একদিন সেরকমই এক রাতের বেলা, রাত আনুমানিক ১২টা কি ১২:৩০ মতো বাজবে, মিলি শুয়েছিল তার মার সাথে। তার হঠাৎ বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। সে তার মাকে কিছুক্ষণ ডাকাডাকি করে, কিন্তু সে দেখে যে তার মা অঘরে ঘুমাচ্ছে। সে তার নানিকে ডাকাডাকি করে, যিনি তার পাশে শুয়েছিলেন। তার নানিও বেঘরে ঘুমাচ্ছেন এবং মিলির বাথরুমে যেতেই হবে। এক পর্যায়ে সে সাহস করে বিছানা থেকে নামে। মিলিদের সেই নানা বাড়ির বাথরুমটা ছিল ঠিক তারা যে রুমে ছিল সেই রুমের দরজা খোলার পর আরেকটা রুম, সেই রুম থেকে আরেকটা দরজা বাইরে চলে গেছে, ঠিক সেখানেই হচ্ছে বাথরুমটা। তো মিলি যখন ঘর থেকে অর্থাৎ বিছানা থেকে নেমে সেই ঘরের দরজা খুললো, দরজা খোলার পরে সে দেখতে পেলো তার সামনে একটা রুম এবং সেই রুমের ভেতর ঢুকে কয়েক কদম হেঁটে হাতের বামেই দরজাটা। সে যখন রুমের ভেতর ঢুকলো, হঠাৎ করেই তার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেল। এমনিতেই সে ভয় পাচ্ছিল এবং সে রুমের ভেতর ঢোকার পর সে যখন ভয়টা পেল হঠাৎ করেই, তখন সে চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করলো। সে দেখতে পায় পুরো ঘরটাই অন্ধকার হয়ে আছে এবং সেই অন্ধকারের মধ্যে একটা কোণায় সে আবছা ভাবে দেখতে পাচ্ছে কেউ একজন বসে আছে এবং যে বসে আছে সে ঠিক সেজদায় আহ, বসার সময়, সেজদা দিয়ে যখন আমরা বসি, ঠিক তখন আমরা যে অবস্থায় বসি ঠিক সে দুইটা পা ঠিক সেই অবস্থায় রেখেছে এবং তার হাত দুটো ঠিক তার সামনে, অর্থাৎ সেই হাতে ভর দিয়ে সামনের দিকে অর্থাৎ মিলির দিকে তাকিয়ে আছে। মিলির কাছে ঠিক এরকমই মনে হলো এবং যে অবয়বটাকে সে দেখতে পাচ্ছে সে সেই ঘন অন্ধকারের মধ্যে একটু সাদা, তাই সে ব্যাপারটা আইডেন্টিফাই করতে পারছে। এই দৃশ্যটা দেখার পর মিলি সেখানেই জমে যায়। সে একটা চিৎকার করতে চায় কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। এরপর হঠাৎ মিলি আতঙ্ক নিয়ে দেখে সেই বসে থাকা অবয়বটা একটা লাফ দিয়ে মিলির গায়ের উপর পড়েছে। এরপর মিলির আর কিচ্ছু মনে নেই। মিলির যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সে হাসপাতালে এবং সে জানতে পারে সে দীর্ঘ ৩ দিন পর আজকে তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর প্রথম দিকে ডাক্তার তার সাথে এই ধরনের কোনো কথা বলতেই মানা করে দেন, কিন্তু মিলির আসলে এই কথা তার মাকে অন্তত না বলে তার ভালো লাগছিল না। সে এক পর্যায়ে তার মাকে বলে যে তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। তার মা আসলে খুবই চিন্তিত হয়ে পড়েন তার এই মেয়েকে নিয়ে। এরপর তার নানা এক হুজুরকে নিয়ে আসেন। সেই হুজুর মিলিকে আবারও সেই ঝাড়ফুঁক করে দেন, একটা তাবিজ দিয়ে দেন এবং বলেন যে তাবিজটা সবসময় তার সাথে রাখতে। আশা করা যায় কোনো সমস্যা হবে না এবং কখনোই যাতে মিলি অন্ধকার কোনো জায়গায় একা না যায় এবং কখনোই একা একা কোনো শুনশান জায়গায় যাতায়াত যাতে সে না করে, কারণ তার উপর একটা কিছুর খারাপ দৃষ্টি আছে এবং যে তার পিছে আছে সে আজকে কালকে থেকে না, সে মিলি জন্মের পর থেকেই তার উপর এই খারাপ দৃষ্টিটা রয়েছে
এবং এটা যে কোনো সময় মিলির ক্ষতি করতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, কোন একটা অজানা কারণে মিলি এখনো কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। হুজুর বলেন যে এই এন্টিটিটা যে লেভেলের শক্তি প্রদর্শন করছে বা যেসব ঘটনা আমরা শুনলাম, তাতে বোঝা যায় যে সে খুবই শক্তিশালী একটা এন্টিটি। কিন্তু সে কেন ক্ষতি করতে পারছে না, সেটা হয়তো আল্লাহরই একমাত্র কারিশমা। আল্লাহই আপনার মেয়েকে রক্ষা করছে। এই কথা শোনার পর যে কোনো বাবা মাই ভয় পাবে। এরপর মিলির মা আর তার নানা বাড়িতে থাকেননি। তিনি তাদের নিয়ে আবার শহরে চলে আসেন এবং তার নানিকেও তার সাথে নিয়ে চলেন। এর পরবর্তী 4-5 বছর মিলির সাথে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু মিলি প্রায় খারাপ খারাপ স্বপ্ন দেখত, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখত। এবং সে স্বপ্নে একটা ক্যারেক্টারকে দেখতো, যে ক্যারেক্টারটা একটা মহিলা, খুব কালো, শুকনা, তার গায়ে একটা লাল শাড়ি এবং তার মাথায় বিশাল এক জটা। লিসেনারদের কাছে হয়তো বর্ণনাটা পরিচিত মনে হতে পারে। হ্যাঁ, আমরা সে পাগল মহিলার কথা বলছি, যে পাগল মহিলা মিলির মার কাছে আসতো এবং মিলিকে একবার যখন পাওয়া যাচ্ছিল না, তখন সবাই ধরে নিয়েছিল এই পাগল মহিলাই অশরীরী কিছু, যেটা তাকে নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে ফেরত দিয়েছিল। মিলি কিন্তু জানতো না যে সেই পাগল মহিলা দেখতে কেমন ছিল, কিন্তু সে প্রায়ই এই স্বপ্নটা দেখতো। এবং এক পর্যায়ে তার ভেতর এক ধরনের আম, একটা একটা কমপ্লেক্স তৈরি হয় যে আসলে সে তার সাথে ঘটা আর কোনো অস্বাভাবিক ঘটনা কাউকে বলতে যাচ্ছিল না। তার কাছে খারাপ লাগতো এবং লোকজন যখন এই কথা শুনতো তখন তার দিকে যেভাবে তাকাতো সেটা দেখে তার ভালো লাগতো না। তাই সে এক পর্যায়ে তার সাথে ঘটা কিছু অস্বাভাবিক ঘটনাগুলো সে আসলে কাউকেই বলতো না, নিজের মধ্যেই রেখে দিত। যেরকম এই পাগল মহিলাকে বা এই মহিলাকে স্বপ্নে দেখা। একদিন যখন আহ, তারা পারিবারিকভাবে আড্ডা দিচ্ছিল, তখন সেই আড্ডার ভেতর সেই ঘটনার কথা ওঠে, অর্থাৎ সেই পাগল মহিলার কথা ওঠে, যে মহিলা ধারণা করা হয় সে সময় মিলির মাকে কোনোভাবে বশ করে ফেলেছিল। সেই মহিলার কথা যখন বলে তখন তার মেঝো বোন, অর্থাৎ মিলির মেঝো বোন তখন সেই পাগল মহিলার বর্ণনা দিচ্ছিল যে মহিলাটাকে দেখতে কেমন লাগছিল বা কেমন ছিল। এবং বর্ণনা শোনার পর মিলি বুঝতে পারে যে যেই পাগল মহিলার বর্ণনা তার মেজো বোন দিচ্ছে, সেই পাগল মহিলাকেই সে প্রায় স্বপ্নে দেখে। এবং সে স্বপ্নে সেই মহিলাকে যে অবস্থায় দেখে সেটা দেখে সে আসলে তার ভয়ে ঘুম ভেঙে যায়। প্রায় দেখে সেই মহিলা তার 2 হাত দিয়ে কোনো জীবন্ত কোনো জন্তুর পেট চিরে তার নাড়িভুড়ি বের করে খাচ্ছে এবং প্রায় তাকে সে নাড়িভুড়ি খেতে বলে। এবং বেশ কয়েকবার স্বপ্ন দেখার পর শেষ যেবার সে সেই পাগল মহিলাকে স্বপ্নে দেখে, সেই মহিলা তাকে বলে যে খুব শীঘ্রই দেখা হবে, আমি আসছি। এবং এই কথা যখন মিলি তার পরিবারকে বলে যে তারা যে পাগল মহিলার কথা বলতেছে, এই মহিলাকে তো আমি প্রায় স্বপ্নে দেখি এবং আমি তো আগে জানতাম না মহিলা দেখতে কেমন, কিন্তু আপুর কথা শুনে আমার মনে হইলো যে আমি ঠিক এই মহিলাটাকেই স্বপ্নে দেখি। এক পর্যায়ে যখন তার কাছে ডিটেলস জানতে চাওয়া হয় যে মহিলার পরনে কি কি থাকে, তখন তারাও, অর্থাৎ মিলির বাবা মা বোনেরাও খুব অবাক হয়, কারণ মিলির বর্ণনা হুবহু মিলে যায় তাদের দেখা সেই পাগল মহিলার সাথে, যেটা তার পক্ষে বলা, মিলির পক্ষে বলা একেবারেই অসম্ভব। আসলে এই অলৌকিক বিষয়গুলো তাদের ফ্যামিলির জন্য তো প্রথমই, এবং আসলে তারা নিজেরা অতটা প্র্যাকটিসিং মুসলমান ছিলেন না বলে হয়তো তারা আরো বেশি আপসেট হয়ে যেতেন বা আরো বেশি বা ভয় পেতেন ব্যাপারগুলোতে। পরবর্তীতে খুব বড় একজন মাওলানা, যিনি ঢাকাতেই থাকেন, সেই মাওলানাকে দেখানো হয়। সেই মাওলানা বলে যে আপনার মেয়ে সবার থেকে একটু আলাদা। এবং সে হুজুর বলেন যে আমার ধারণা আপনার মেয়ে অনেক কিছুই দেখে যেগুলো স্বাভাবিক মানুষ তাদের সাধারণ চোখে দেখে না। এটা যদি আপনারা অভিশাপ মনে করেন তো সেক্ষেত্রে অভিশাপ, আর যদি মনে করেন এটা একটা গিফট তাহলে একটা গিফট। হুজুরের কথা আসলে মিলির বাবা মা কেউই বুঝতে পারে না। তারা হুজুরকে রিকোয়েস্ট করতে থাকে যে যে করেই হোক তার মেয়ে যাতে সুস্থ স্বাভাবিক একটা সাধারণ মেয়ের মতো হয়ে যায়, সেই জন্য হুজুর যাতে তদবির করেন বা সেই
ব্যবস্থা যদি হুজুর করতে পারে। এরপর সেই হুজুর তার সাথে আরো কিছু তার বন্ধু বা আরো যারা মাওলানা ছিলেন তাদের সাথে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন, এবং এরপর তারা কিছু কিছু একটা করেন যেটা মিলি জানে না, তার অগোচরেই হয়েছিল। সে তারপর থেকে মিলিকে বেশ কিছুদিন কিছু আইন কানুন মেনে চলতে হয়। তাকে এরপর থেকেই ৫ ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়। আর মিলি দেখে যে সে যখন নামাজ পড়ে তখন আসলে তার ভেতর কোনো ধরনের অশান্তি থাকে না, ভয় থাকে না। কিন্তু যখনই সে নামাজ হয়তো কোনো একটা কারণে কাজা হয়েছে, ঠিক তখনই তার ভেতর সে সেই দিন রাতেই অস্বাভাবিক কিছু দেখে। এভাবেই চলছিল তাদের আসলে অর্থাৎ মিলির সময়টুকু। মিলির মা খুব চিন্তিত ছিলেন যে এই মেয়ে যদি ঠিক না হয় বা এই মেয়ে যদি ও খারাপ কিছু হয়, কারণ অনেকেই শুনে যে জিন আসর করে পাগল করে ফেলে, পাগল হয়ে যায়, অনেক সময় নিজে আত্মহত্যা করে। এই ধরনের বিভিন্ন ব্যাপার যেগুলো মিলির ফ্যামিলি জানতো এবং তারা ভয় করত যে এগুলো যাতে তার সাথে না হয়। কারণ তাদের এই মেয়ের সাথে এই ধরনের অস্বাভাবিক ঘটনা তো ছোটবেলা থেকেই ঘটে, এবং মিলির ফ্যামিলিও এক পর্যায়ে আসলে কেমন জানি ইউজ টু হয়ে গিয়েছিল ব্যাপারগুলোতে, যে ও কিছুটা অস্বাভাবিক ব্যাপার বা অস্বাভাবিক কথা বলবে। কিন্তু ওদের কনসার্ন ছিল একটাই, সেটা হচ্ছে যাতে মিলির কোনো ক্ষতি না হয় বা মিলি কোনো বিপদে না পড়ে। এই জন্য তাদের যা কিছু করা সম্ভব তারা সেটা করেছিল। কিন্তু তারা আসলে কখনোই, যেমন আজ পর্যন্ত, সেরকম কোনো সমাধান পায়নি। এরপরে মিলির সাথে যে ঘটনাটি ঘটে, তখন মিলি এসএসসি পরীক্ষা দিয়ে তার নানা বাড়িতে বেড়াতে যায়। তখন তার সাথে তার মেঝো বোন ছিল, আর তারা দুই বোনই তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। এসএসসির পরে একটা বিশাল ছুটি, সে ছুটিটা তারা নানা বাড়িতেই কাটাবে এই সিদ্ধান্ত নিয়েই যায়। কিন্তু মিলি জানতো না যে তার এই ভ্যাকেশনটা আসলে কতটা দুর্বিষহ হয়ে উঠবে তার জীবনে। প্রথম যেদিন সে নানা বাড়িতে পৌঁছায় সেদিন তার খুব আনন্দেই কাটে। এরপর ২-৩ দিন সে খুব ভালোই ছিল। তৃতীয় দিনের দিন বিকেলবেলা সে তার নানা বাড়ির আশেপাশে আরো কিছু তার সমবয়সী মেয়ের সাথে ঘুরতে বের হয়। তারা ঘুরতে ঘুরতে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। সেই জায়গাটার একটা পাশে ছিল খাল, আর অন্য পাশে ছিল গাছগাছালিতে ভরা খুব সুন্দর একটা জায়গা। সেই জায়গাটা দেখার পর মিলির ইচ্ছা হয় যে সে ওই জায়গাটাতে গিয়ে একটু ঘুরে আসবে, কিছুক্ষণ সময় কাটিয়ে আসবে। মিলির সাথে তার যে বান্ধবীটা ছিল, অর্থাৎ যেই নানাবাড়ির যে মেয়েটা তার সাথে ছিল, সে তাকে বলে যে না, ওইখানে যাওয়ার দরকার নেই, ওইখানে আমরা ওরকম কেউ যাই না, আমরা চলো বাসায় চলে যাই। কিন্তু মিলির খুব ইচ্ছা ছিল সেই জায়গাতে গিয়ে সে কিছুক্ষণ বসে সময় কাটাবে। তাই সে জোরাজুরি করে তাকে নিয়েই সেই জায়গাটাতে যায়। সে নিজের মতো করেই ঘুরছিল। ঘুরতে ঘুরতে হঠাৎ করেই তার কাছে মনে হলো যে কেউ একজন তাকে লক্ষ্য করছে। সে আশেপাশে ঘুরে তাকিয়ে কাউকেই দেখতে পাচ্ছিল না। খুব দূরে দেখা যাচ্ছিল ধান খেতে লোকজন আছে, তারা নিজেদের মতো কাজ করছে। দূরত্বটা এরকম যে সে যদি এখান থেকে চিৎকার করে সেক্ষেত্রে তারা শুনতে পাবে কিনা সন্দেহ আছে। যাই হোক, সে আশপাশটা ভালো করে দেখে কিন্তু সে কাউকেই দেখতে পায় না। কিন্তু তার কাছে মনে হতে থাকে যে কেউ একজন তাকে লক্ষ্য করছে। তার সাথে যে মেয়েটা ছিল সেই মেয়েটা বারবার তাকে তাগাদা দিচ্ছিল যে চলো বাসায় চলে যাই। কিন্তু মিলি কোন একটা অজানা কারণে তার যেতে ইচ্ছা করছিল না। সে একটা গাছের নিচে গিয়ে বসে, তার পাশে সে মেয়েটাও এসে বসে। তারা নিজেদের মধ্যে কথা বলছিল বিভিন্ন বিষয় নিয়ে। হঠাৎ করেই মিলির মনে হয় যে ঠিক তার ঘাড়ের কাছে কেউ এসে তার কানের সামনে ফিসফিস করে কিছু একটা বলল। সে চমকে যায়। সে চমকে উঠে আশেপাশে তাকায় কিন্তু কাউকেই দেখে না। এবার মিলি ভয় পায়। সে উঠে দাঁড়ায় এবং সেই মেয়েটাকে বলে চলো আমরা চলে যাই, অনেকক্ষণ থাকলাম। এরপর তারা যখন উল্টো ঘুরে ব্যাক করছিল, ঠিক সেই মুহূর্তে
মিলির মনে হলো কেউ একজন তার পেছন দিক থেকে তার চুল ধরে একটা টান দিল। মিলি একটু চিৎকার করে ওঠে। তার পাশে থাকা সেই মেয়েটা বলে, কি হয়েছে? মিলি বলে যে তাকে কেউ পেছন দিক দিয়ে চুল ধরে টান দিয়েছে। মেয়েটা বলে যে চুল ধরে কে টান দিবে, আশেপাশে তো কেউ নাই। কিন্তু মিলি এটা শিওর যে কেউ না কেউ তার পেছন দিক থেকে তার চুল ধরে টান দিয়েছে। মিলি জানে যে তার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটে, তাই সে আর কিছু না বলে খুব দ্রুত তার বাড়ির দিকে এগোতে থাকে। যে সময়টার কথা আমরা বলছি তখন কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। মিলি এবং মিলির সেই বন্ধু খুব দ্রুত হাঁটছিল তাদের বাড়ির উদ্দেশ্যে। তখনও তারা সেই জঙ্গলটি পার হয়নি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই মিলি দেখে তার চারপাশটা অন্ধকার হয়ে গেছে, যেন হঠাৎ করেই সন্ধ্যার বদলে রাত নেমে এসেছে। এবং মিলি আতঙ্কিত হয়ে দেখলো তার পাশে থাকা তার সেই বান্ধবীকে সে কোথাও দেখছে না। যে কয়েক সেকেন্ড আগে তার পাশে পাশে হাঁটছিল তাকে এখন সে কোথাও দেখছে না। সে কোথাও নেই। চারপাশে ঘন অন্ধকার। আকাশে কোনো চাঁদ নেই, কোনো তারা নেই। তার কাছে মনে হচ্ছে উপরের আকাশটা কেউ কালো আলকাতরা দিয়ে রং করে রেখেছে। মিলি চিৎকার করতে থাকে। সে চিৎকার করে প্রথমে সেই বান্ধবীর নাম ধরে ডাকে, কিন্তু সে কাউকেই পায় না। হঠাৎ করেই মিলি একটা পৈশাচিক হাসির শব্দ শুনতে পায়। মিলি শুনতে পায় একটা মহিলা খুব বিশ্রীভাবে হাসছে। মিলি এতটাই ভয় পেয়ে যায় যে সে দাঁড়িয়ে পড়ে এবং সেই জায়গাতেই বসে যায়। তার হাত পা চলছিল না, তার গলা শুকিয়ে আসছিল। হঠাৎ করে মিলি দেখে ঠিক তার দুই হাত সামনে মাটিতে বসে আছে স্বপ্নে দেখা সেই পাগল মহিলা। যে মহিলার চোখ দুইটা এখন জ্বলজ্বল করছে। সেই মহিলা অনেকটা হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে। মিলি বসা অবস্থায় কোনোভাবে পেছাতে থাকে এবং চিৎকার করতে থাকে, কিন্তু সেই মহিলা যেন তার চিৎকারে আরো আনন্দ পেয়ে যায়। সে হাসতে থাকে। হাসতে হাসতে মিলিকে কিছু বলে, কিন্তু মিলি সেগুলো বুঝতে পারে না। মিলি হঠাৎ দেখে তার পেছন দিক থেকে সে পশুর গর্জনের শব্দ পাচ্ছে। সে যখন পেছনে তাকায় সে দেখে তার পেছনে তিনটা শেয়াল। তার ধারণা মতে সেটা শেয়ালই ছিল, কিন্তু তাদের আকৃতি ছিল অনেক বড় এবং পেছন দিক থেকে দাঁড়িয়ে তারা হিংস্রভাবে গর্জন করছিল। তাদের মুখ থেকে লালা গড়িয়ে পড়ছিল এবং মিলির মনে হচ্ছিল যে এই শিয়ালগুলা তার উপর যে কোনো সময় ঝাঁপিয়ে পড়বে। মিলি যখন বুঝতে পারে যে আজকে তার বাঁচার আর কোনো আশা নেই, ঠিক সেই মুহূর্তে মিলি দেখতে পায় চারপাশে একটা বাতাস বইতে শুরু করেছে। প্রচন্ড বাতাস বইতে শুরু করেছে। আশেপাশের গাছগুলোর পাতা বাতাসে খুব ভালোভাবে নড়তে থাকে। মনে হচ্ছে প্রত্যেকটা বাতাসের তোড়ে গাছগুলো ভেঙে চুরে মুচড়ে যাবে। আর মিলি লক্ষ্য করে সেই মহিলা, সে পাগল মহিলা এবং সেই শিয়ালগুলো কেমন জানি থমকে দাঁড়িয়ে চারপাশটা ভালোভাবে দেখছে, যেন তারাও এই আচমকা বাতাসের উৎস বুঝতে পারছে না এবং এই আচমকা বাতাসের কারণে তারা কেমন জানি স্তব্ধ হয়ে গেছে। মিলি কি করবে বুঝতে পারছিল না। সে অবাক হয়ে সবকিছু দেখছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা আলো সে দেখতে পায় আকাশ থেকে নিচে নেমে আসছে। সেই আলোটা ঠিক মিলির সামনে এসে পড়ে এবং সেখানে সে দেখতে পায় দিদিকে। দিদি হচ্ছে সেই জন যাকে মিলি ছোটবেলায় দেখতো, ছোটবেলায় যার সাথে সে খেলতো, যাকে সে অনেকদিন স্বপ্নে দেখতো। সেই
দিদি যখন তার সামনে এসে দাঁড়ায়, সে তাকে দেখা মাত্রই চিনতে পারে এবং হঠাৎ করেই তার মনে হয় তার আর কোনো ভয় নেই। অনেকদিন পর সে দিদিকে দেখে। সে দেখতে পায় তার সামনে একটা খুব লম্বা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা একটা জোব্বা, তার সাদা দাড়ি এবং তার মাথায় একটা সোনার মুকুট এবং তার হাতে একটা লাঠি। লাঠি বললে ভুল হবে, তার কাছে মনে হচ্ছিল তার হাতে লাঠির মতো দেখতে যে জিনিসটা সেটা সোনা দিয়ে তৈরি, সোনার একটা দণ্ড আমরা বলতে পারি। সে দিদি যখন তার সামনে এসে দাঁড়ায় এবং সেই দণ্ডটা দিয়ে মাটিতে একটা আঘাত করে, সেখান থেকে একটা শব্দ বের হয়। কোনো ধাতব শব্দ না বা অন্য কোনো শব্দ না, কেমন জানি একটা কম্পন সৃষ্টিকারী শব্দ। এবং সাথে সাথে মিলি দেখতে পায় সেই পাগল মহিলা এবং তার পেছনে থাকা সেই শিয়ালগুলো অদৃশ্য হয়ে গেছে। মিলি তার দিদির দিকে তাকিয়েছিল। তখন তার দিদি তার সামনে আসে, তার মাথায় হাত বোলায় এবং তাকে তার হাত ধরে টেনে তোলে। এবং মিলি তার দিদির দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারছিল না, তার চোখ বেয়ে পানি পড়ছিল। এবং সেই দিদি তাকে বলে, বাচ্চা, তুমি কি আমাকে চিনতে পেরেছো? মিলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আর দিদি তাকে বলে যে, বাচ্চা, আমি ছোটবেলা থেকেই তোমার সাথে আছি, তোমার কি মনে আছে? মিলি বলে, হ্যাঁ, আমি আপনাকে চিনি। আপনি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলেন? তখন সেই দিদি সে বলে, আমি তোমার সাথেই ছিলাম, তোমার জন্মের পর থেকেই আমি তোমার সাথে ছিলাম। কিন্তু একটা সময় তোমার সাথে থাকা আমার ঠিক হতো না। কারণ তুমি হয়তো আমার কথা সবাইকে বলতে, কিন্তু কেউ তোমার কথা বিশ্বাস করতো না, এটাতে তোমার উপর একটা এফেক্ট করতো। আমি চাইনি তুমি কোনো মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাও, তাই তোমার থেকে আমি দূরে ছিলাম। কারণ ছোট অবস্থায় তুমি আসলে আমাকে বুঝতে পারতে না বা সিচুয়েশন গুলা বুঝতে পারতে না। আমি ঠিক একটা সময়ের অপেক্ষায় ছিলাম, যে সময় আমি তোমার সামনে এসে উপস্থিত হলে তুমি আমাকে দেখলে বা আমার কথা শুনলে তুমি বুঝবে। তখন সে দিদিকে বলে যে, আহ, আপনি কে? আপনি তো আমার পরিবারের কেউ না এবং আপনাকে মানুষও মনে হচ্ছে না, আপনি কে? তখন দিদি হেসে বলে, আমি মুরসালিন, আমি একজন জিন। খুব ছোটবেলায় তোমার উপর একটা খারাপ এন্টিটির নজর পড়েছিল। সে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তোমাকে দেখার পর আমার মনে হয় যে এত নিষ্পাপ একটা বাচ্চা যে এই পৃথিবীতে এসেছে, এখন পর্যন্ত তার দ্বারা কোনো গুনাহ হয়নি, এত ফুলের মতো সুন্দর একটা মেয়ে, তাকে এই এন্টিটি মেরে ফেলবে। তাই তখন থেকেই আমি তোমার সাথে আছি। প্রথম দিকে আমার মনে হয়েছিল যে হয়তো তোমাকে আমি এই এন্টিটি থেকে বাঁচাবার পর চলে যাব, কিন্তু আমি তোমার মায়ায় আটকে যাই। আমার কোনো পরিবার নেই, কোনো সন্তান নেই, কিন্তু তোমাকে দেখার পর তোমাকে আমার নিজের সন্তানের মতোই মনে হয়েছে। তুমি ছোটবেলায় আমাকে দিদি বলে ডাকতে এবং আমি তোমার কাছে সেই দিদি হয়েই থাকতে চাই। তোমার উপর এমন কিছুর প্রভাব আছে যাতে তুমি স্বাভাবিক মানুষের থেকে অস্বাভাবিক জিনিস বেশি দেখো, এবং এটা যারা দেখে তাদের উপরই আশেপাশে থাকা যে নেগেটিভ এনার্জি গুলো আছে তাদের প্রভাব পড়ে। তাই সেসব নেগেটিভ এনার্জি বা নেগেটিভ এন্টিটি থেকে তোমাকে বাঁচাবার জন্য আমি সর্বদাই থাকবো তোমার পাশে। তুমি যখনই বিপদে পড়বে তখনই তুমি আমাকে ডাকবে। অবশ্যই আল্লাহ সবখানে আছেন, তিনি সবাইকে সাহায্য করেন, আমি একটা উছিলা মাত্র। কিন্তু যখনই তুমি কোনো বিপদে পড়বে আমি তোমার সাথে থাকবো, এতটুকু নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি।
কখনো যদি আমার প্রয়োজন হয় তুমি আমাকে ডাকবে, আমি আসবো। এখন চলো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দেই। তখন সেই মুরসালিন মিলিকে চোখ বন্ধ করতে বলে। মিলি চোখ বন্ধ করে এবং কিছুক্ষণ পর সে যখন চোখ খোলে সে দেখতে পায় সে তার নানা বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। সে কিভাবে এখানে আসলো সে কিছুই বুঝতে পারে না। সে যখন বাড়ির ভিতর ঢুকলো তখন সাথে সাথে তার বোন, তার নানা, নানি এবং আরো যারা ছিলেন তারা হাউমাউ করে কাঁদতে থাকে তাকে ধরে। এক পর্যায়ে সবাই শান্ত হয়ে তাকে যখন বলে যে সে কোথায় চলে গিয়েছিল, তার সাথে কি হয়েছে, মিলি সিদ্ধান্ত নেয় যে সে এই বিষয় সম্পর্কে বলবে না। সে বিষয়টা নিজের ভেতর লুকিয়ে রাখবে। সে তাদেরকে বলে যে না, আমি তো ঘুরতে গিয়েছিলাম। তখন তার সাথে যে বান্ধবীটা ছিল সেই বান্ধবী বলে, তুমি কোথায় ঘুরতে গিয়েছিলে, তুমি হঠাৎ করে আমার পাশ থেকে গায়েব হয়ে গেলে। তখন আমি এত খোঁজাখুঁজি করলাম, পরবর্তীতে তোমাকে না পেয়ে আমি ভয়ে দৌড়ে এসে বাসায় খবর দিই। তখন মিলি বলে, না আমি তো তোমাকে একটু মজা করলাম, তোমার সাথে আমি লুকিয়ে গিয়েছিলাম। তখন সবাই তাকে বকাঝকা করে যে এরকমের মজা আর যাতে সে না করে, কারণ এটা তো আসলে মানুষজন চিন্তিত হয়ে পড়ে, খারাপ কিছু তো ঘটতে পারতো। আর সন্ধ্যাবেলা সে কেন ওই জায়গায় গেল, ওই জায়গাটা খারাপ, ওই জায়গাটাতে এমনি লোকজন যায় না, সে কেন সন্ধ্যাবেলায় গেল। তার নানি তাকে অনেক বকাঝকা করে, তার বোনও তাকে অনেক বকাঝকা করে। মিলি সব বকাঝকা মেনে নেয়, কারণ আজকে তার খুশির দিন। একটু আগে যে বিভীষিকাময় সমস্যার মধ্যে সে পড়েছিল, সে সমস্যা থেকে তার দিদি তাকে উদ্ধার করেছে। মিলি যখন আমাকে এই ঘটনা বলছিল এবং যখন সে এই মুরসালিনের কথা আমাকে বলছিল, আমি তখন তার চোখের ভেতর একটা আনন্দ দেখতে পাচ্ছিলাম, একটা নির্ভরতা দেখতে পাচ্ছিলাম, যেন এই নামটা উচ্চারণ করলেই তার ভেতরে একটা অজানা শক্তি চলে আসে। আমার কাছে মনে হচ্ছিল মুরসালিন নামটা তার মুখ থেকে আসার পরে সে একটা নির্ভরতা, একটা সাহস, একটা আনন্দময় কোনো কিছুর অস্তিত্ব তার চারপাশটাকে ঘিরে রাখে। সে যখন আমাকে ঘটনা বলছিল ঠিক তখন আমি ব্যাপারটা টের পাচ্ছিলাম। যাই হোক, মিলির কাছে সেই দিনটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ ছোটবেলায় সে যাকে দেখতো, যার অস্তিত্ব সে ফিল করত এবং যাকে সে প্রায়ই স্বপ্নে দেখতো এবং যাকে এক পর্যায়ে তার মনে হয়েছিল হয়তো ছোটবেলার কল্পনা, সে আসলে কল্পনা না, সে বাস্তব। এবং সে তাকে আজকে দেখা দিয়েছে এবং তাকে এই নির্ভরতা দিয়েছে যে যত কিছুই হোক সে তার সাথে আছে, তার আর কোনো ভয় নেই। মিলির খুব সুন্দরভাবেই তার সময় কাটছিল, সে আর ভয় পাচ্ছিল না। এরপর প্রায় 1 মাসের মতো সে নানা বাড়িতে থাকে। এরপর তারা চলে আসে তাদের বাসায়। তাদের বাসায় আসবার কিছুদিন পরই তার এক আত্মীয় মারা যায়। মিলির বাবা মা সহ সে আত্মীয়ের বাড়ি যায়। বাড়ি যাওয়ার পর মিলি দেখে যে আহ, সে পুরো বাড়িতে আসলে সে মৃত লোকের জন্য শোকের একটা আবহ চলছে। মৃতদেহটা রাখা আছে বাড়ির সামনে একটা খাটিয়ায়। সবাই যে যার মতো বিভিন্ন ব্যস্ততায় সময় পার করছে। বাড়ির ভেতর মহিলারা কান্নাকাটি করছে, পুরুষেরা কবর খোঁড়ার জন্য তাগাদা দিচ্ছে, জানাজার নামাজ শুরু হবে কিছুক্ষণ পর। মিলি বাসার ভেতর দাঁড়িয়ে জানালা দিয়ে তাকিয়েছিল সেই লাশের খাটিয়ার দিকে এবং তার আশেপাশে মানুষের ব্যস্ততাগুলো দেখছিল। ঠিক সে সময় সে আরেকটা অদ্ভুত দৃশ্য দেখে। সে দেখে একটা সাপ, কালো লম্বা মোটা একটা সাপ কোত্থেকে জানি সে খাটিয়ার পায়া বেয়ে বেয়ে সে মৃতদেহের উপর উঠছে। সে আতঙ্কিত হয়ে তাকিয়েছিল সেই দিকে এবং সে কিছু বলবে বা চিৎকার দিবে, ঠিক সেই মুহূর্তে সে আরেকটা বিষয় লক্ষ্য করলো যে আশেপাশে দাঁড়ানো ব্যক্তিগুলো কিন্তু কেউই এই সাপটাকে দেখছে না, শুধু মিলি দেখছে। মিলি দেখতে পায় সেই সাপটা মৃতদেহটাকে পেঁচিয়ে ফেললো। এই দৃশ্য মিলি নিজের চোখে দেখে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর সে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না, সে সেখান থেকে চলে যায়। সে বুঝতে পারে এই অস্বাভাবিক দৃশ্য একমাত্র সেই দেখবে, আর কেউ হয়তো এই দৃশ্যের কোনো খবরই পাবে না।
এই ধরনের ঘটনা যে ঘটছে আশেপাশে কোনো কিছুই সে টের পাবে না। প্রথম দিকে যখন সে এরকম অস্বাভাবিক জিনিস দেখতো, তার কাছে হঠাৎ হঠাৎ মনে হতো সে কি পাগল। কিন্তু এখন সে জানে যে তার ভেতর এরকম কিছু শক্তি আছে, সে সবার থেকে কিছুটা আলাদা। সে কেন এরকম হলো বা কি কারণে তার ভেতরে এই আজব একটা শক্তি এসেছে, সেটা সে জানে না, সেটা সে বোঝে না। কিন্তু সে এতটুকু জানে যে এসব অস্বাভাবিক, অলৌকিক, অশরীরী তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তার সাথে আছে তার বন্ধু মুরসালিন। মিলি যখন সেই জায়গা থেকে, অর্থাৎ যে জানালা দিয়ে সেই মৃতদেহটাকে দেখছিল, সেখান থেকে যখন সে সরে আরেকটা রুমের ভেতর আসে, সেখানে সে দেখতে পায় মুরসালিন এসেছে। আশেপাশে অনেক মানুষ, কিন্তু তার ভেতরেও সে মুরসালিন তার সামনে এসেছে এবং তাকে বলছে যে এই ধরনের ঘটনা তুমি আগেও দেখেছো, এখনো দেখবে, কিন্তু কোনো ব্যাপারটাতে তুমি এমন কোনো কিছু করবে না বা এমন কোনো রিয়্যাক্ট করবে না যেটা স্বাভাবিক যে অবস্থা বা স্বাভাবিক মানুষের জীবনটাকে ব্যাহত করে। কারণ মানুষ অস্বাভাবিক কিছু নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করে না, তাই তুমি তাদেরকে যতই বলবে তারা বিশ্বাস করবে। মিলি তখন তার সেই বন্ধু মুরসালিনকে বলে যে হ্যাঁ, সে এটা জানে। তার এতটুকু জীবনে সে অন্তত এতটুকু বুঝেছে যে মানুষ কখনো নিজের চোখে কিছু না দেখলে বিশ্বাস করে না। মুরসালিন চলে যায়। এই ঘটনার পর এরপরও বেশ কয়েকবার মুরসালিন তার কাছে আসে, তারা দুজন কথা বলে এবং মিলির ফ্যামিলিও একটা বিষয় লক্ষ্য করে যে মিলি আগে ওরকম হয়তো 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতো না হুজুররা বারবার বলা সত্ত্বেও, কিন্তু এখন সে পুরোপুরি 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং সে তার পরিবারের সবাইকে নামাজ পড়ার জন্য তাগাদা দেয় এবং ইসলামিক যে রীতিনীতি সেগুলো মেনে চলার কথা বলে। মিলির সাথে এরপরেও আরো অনেক ঘটনা ঘটেছে। মুরসালিন তাকে আরো কত বিপদ থেকে রক্ষা করেছে, কত অচিন্তনীয় ঘটনা যে আসলে মানুষের জীবনে ঘটে, সেগুলো আমরা সামনের এপিসোডে শুনবো। কারণ এখন পর্যন্ত সে আমার সাথে যেসব যতটুকু শেয়ার করেছে আমি ঠিক ততটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম। আর তার সাথে যেসব ঘটনা ঘটেছে বা সেসব ঘটনায় মুরসালিনের কতটুকু হাত আছে সেটা আমি এখন পর্যন্ত জানি না। ইনশাল্লাহ সে আমাকে যেহেতু বলেছে যে সে আমার সাথে সেই ঘটনাগুলো শেয়ার করবে, আমি অবশ্যই আমার লিসেনারদের সেই ঘটনাগুলো শোনাবো। কিন্তু মিলি না বললেও আমি জানি বা তার আশেপাশের মানুষজনদের কাছ থেকে আমি যতটুকু শুনেছি যে মিলি বিভিন্ন জিন রিলেটেড বা অসুস্থ কিছু ব্যক্তির সাহায্য সে করেছে এবং এই ব্যাপারটা সে কিভাবে করেছে আশেপাশের মানুষজন জানে না, কিন্তু মিলির মায়ের ধারণা তার সাথে কেউ একজন আছে। মিলিকে জিজ্ঞেস করলে মিলি কোনো সময় সত্যি কথা বলে না, কিন্তু তাদের ধারণা যে তার সাথে কেউ আছে এবং সেই তাকে, অর্থাৎ মিলিকে সাহায্য করে এসব বিষয়ে আহ, কাজ করবার জন্য। মিলি সেই নামটা যখন আমাকে বলে মুরসালিন, ঠিক তখনই তার ফ্যামিলির লোকও প্রথমবারের মতো মুরসালিনের নামটা শুনতে পায়। অর্থাৎ এই বেশ কিছুদিন আগেই মিলির ফ্যামিলি জানে যে তার সাথে যে ছিল বা যে আছে তার নাম মুরসালিন। অনেকটা আহ, বারণ ছিল আসলে এই ঘটনা প্রকাশ করার ক্ষেত্রে, কিন্তু পরবর্তীতে মিলি আমাকে বলে যে আমি ঘটনা বলতে পারবো, যে কারণে আসলে আপনাদের কাছে এই ঘটনা বলা। আরো বেশ কিছু ঘটনা বা ইনসিডেন্টস যেগুলো মিলির সাথে ঘটেছে বা মিলি যেসব ইনসিডেন্টস এর মধ্যে গিয়ে পড়েছে এবং মুরসালিনের যে ক্ষমতা কতটুকু বা মুরসালিন কিভাবে কিভাবে তাকে হেল্প করেছে, সেগুলো আমরা খুব দ্রুত জানবো। আশা করি আপনারা আমার বলা অন্যান্য ঘটনা যেভাবে শুনেছেন ঠিক তেমনি আরেকজনও আপনাদের কাছে পরিচিত হতে পারবে। আমরা
বিশেষ করে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি মিলির কাছ থেকে বাকি ঘটনাগুলো জানার এবং আপনাদের সাথে শেয়ার করবার জন্য। জানি না কতটুকু আসলে আমি আপনাদের বোঝাতে পেরেছি আমার বলার মাধ্যমে, কিন্তু মিলি যখন আমাকে এই ঘটনাগুলো বলছিল আমি চমৎকৃত হয়ে গিয়েছিলাম মেয়েটার বলার ধরন দেখে। এটা আসলে যার সাথে ঘটে একমাত্র সেই বলতে পারে। আমার সাথে তো আসলে ব্যাপারগুলো ঘটেনি, আমি জাস্ট যার সাথে ঘটেছে তার কাছ থেকে শুনে আপনাদের বলছি। কিন্তু আসলে যার সাথে ঘটনা ঘটে সে ঘটনার ডিটেলস টুকু মনে রাখে এবং তার বলার যে ভঙ্গি বা বলার যে ফ্লো থাকে সেটা অন্য লেভেলের থাকে। আর মিলি যখন ঘটনাগুলো বলছিল তখন আমার কাছে মনে হচ্ছিল আমি ঠিক চোখের সামনে সেই ঘটনাগুলো দেখছি। তাই আমি আসলে সন্দিহান যে আসলে কতটুকু আমি আপনাদের বোঝাতে পেরেছি আমার বলার মাধ্যমে। যাই হোক, এতটুকু পর্যন্ত অর্থাৎ মিলি এবং মুরসালিনের ঘটনা এতটুকু পর্যন্ত আপনাদের কেমন লাগলো সেগুলো অবশ্যই আমাদের জানাবেন। আমরা পরবর্তীতে তার আরো ঘটনা যদি মিলি সুস্থ থাকে এবং মিলি যদি আমাদের সাথে শেয়ার করে তাহলে অবশ্যই আমরা আপনাদের বাকি যে ঘটনা তার সাথে ঘটেছে আজ পর্যন্ত তা ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আজকে ঘটনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং এপিসোড শেষ করবার আগে এতটুকু বলতে চাই যে আপনারা আবার ঘটনা যারা শোনেন তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রিপশন দিবেন আমার চ্যানেলটিকে। কারণ আমি যখন আমার অ্যানালাইটিক্স গুলো দেখি তখন দেখা যায় যে আমার সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবার কারা কতক্ষণ আমার ভিডিও দেখে, সেখানে প্রায় নন সাবস্ক্রাইবাররা প্রায় 45% নন সাবস্ক্রাইবার যারা আছেন তারা আমার ঘটনা শোনেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা আসলে এক ধরনের শক্তি সাবস্ক্রিপশন। আপনারা যখন আমাদেরকে লাইক করেন বা আমাদেরকে কমেন্ট করেন সেগুলো আসলে আমাদেরকে অন্য ধরনের অনুপ্রেরণা যোগায়। এবং আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা যদি চান যে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনারা আমাদের সাথে শেয়ার করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে নক করতে পারেন। তার জন্য একমাত্র ওয়ে হচ্ছে আমাদের ইমেল আইডি। আমার পেজের মেসেজগুলো সেরকম দেখা হয় না। যদি আপনারা পেজে কমেন্ট করেন সেক্ষেত্রে হয়তো কমেন্টগুলো আমার দেখা হয় কিন্তু মেসেজ দেখা হয় না। তাই আপনাদের বলবো যদি আপনারা ঘটনা আমাকে শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনারা ঘটনা লিখে বা নিজে রেকর্ড করে storytelling@shaun@gmail.com এই মেইলে মেইল করতে পারেন বা আমার গ্রুপ বা আমার পেজের কমেন্ট সেকশনে আপনারা আপনাদের চাহিদা বলতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব নিজের উপায়ে। আর কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের যেটা বলেছিলাম যে আমার খালা মারা গিয়েছেন কিছুদিন আগে, আপনারা সবাই আমার খালার জন্য দোয়া করবেন। তিনি খুবই পরহেজগার একজন মহিলা ছিলেন। তার ফ্যামিলি যাতে তার এই মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারে আল্লাহ পাক যাতে তাদের তৌফিক দান করেন। সবাই আপনারা আমার খালার জন্য দোয়া করবেন। আজকে আসছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।